নমস্কার, গুড মর্নিং। নজরে বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। স্কুল শিক্ষা দফতরের পদক্ষেপ, উদ্বৃত্ত শিক্ষক নিয়ে স্কুল শিক্ষা দফতরের পদত্যাগ। কলকাতায় পড়ুয়া শূন্য স্কুল থেকে শিক্ষক বদলি, শিক্ষক কম থাকা স্কুলে পাঠানো হবে আরও শিক্ষক, অশিক্ষক কর্মীদেরও বদলি প্রক্রিয়া শুরু। সংশোধিত এসওপি অনুযায়ী এই বদলি। আরও একবার আপনাদেরকে জানাবো, শিক্ষক কম থাকা যে স্কুল, সেই স্কুলে পাঠানো হবে আরও শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও বদলি প্রক্রিয়া শুরু। সংশোধিত এসওপি অনুযায়ী এই বদলি। সোমরাজ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি সোমরাজের থেকে একবার জানবো। সোমরাজ, স্কুলের শিক্ষক ঘাটতি মেটাতেই কি এই অভিনব উদ্যোগ? আবারও সোমরাজের সঙ্গে যোগাযোগ করব, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আরো একবার, কলকাতায় পড়ুয়া শূন্য স্কুল থেকে শিক্ষক বদলি, অর্থাৎ যে স্কুলে পড়ুয়া নেই অথচ শিক্ষক রয়েছে সেই স্কুল থেকে বদলি করা হচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও স্কুলের শিক্ষক ঘাটতি মেটাতেই কি এই উদ্যোগ, সোমরাজ? একদমই, স্কুলের শিক্ষক ঘাটতি মেটাতে, বিশেষ করে যেখানে প্রয়োজনের তুলনায় কম শিক্ষক রয়েছে সেই সব স্কুলগুলোতে শিক্ষক ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে ইতিমধ্যেই এই নির্দেশিকা কলকাতা জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক করেছেন। যে নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা শূন্য কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছে সেই স্কুলগুলি থেকে তুলনামূলকভাবে কম রয়েছে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের তুলনায়, সেই স্কুলগুলিতে শিক্ষক শিক্ষাকর্মীদের বদলি করা হবে এবং সেক্ষেত্রে যাদের বদলি করা হবে তাদের জন্য পছন্দের স্কুল দেওয়া হবে। অর্থাৎ 3টি স্কুলের নাম টাঙানো হবে, তার মধ্যে থেকে যে কোনো একটি স্কুল চয়েস করে নিতে পারবেন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা। মূলত যাতে ছাত্র শিক্ষক অনুপাত বজায় থাকে তাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকের তরফে। বেশ। নজর রাখবো পরের খবরের দিকে। রাজীব কুমারের স্ত্রীর ইস্তফা, রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা। 2025 সালে রাজ্যের তথ্য কমিশনে মনোনয়ন, রাজ্যপালকে ইস্তফা পত্র সঞ্চিতা কুমারের। সোমরাজ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সোমরাজ, কোনো স্পেসিফিক রিজনে এই ইস্তফা? দেখো, তিনি যে ইস্তফা পত্র পাঠিয়েছেন রাজ্যপালকে, সেই ইস্তফা পত্রে তিনি লিখছেন যে রাজ্যের কর্মীবর্গ প্রশাসনিক দপ্তরের সচিব তাকে এই পদ থেকে সরে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এবং তার সেই আবেদনকে মর্যাদা দিয়েই তিনি তথ্য ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনের সদস্য পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন এবং সেই যেহেতু তার কাছে এরকম পরামর্শ দেওয়া হয়েছে, আবেদন জানানো হয়েছে, তাই তাকে সম্মান রেখেই তিনি ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনের মেম্বারশিপ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং রাজ্যপালকে পদত্যাগ পত্রে তেমনটাই তিনি লিখেছেন। 2025 সালে ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনের সদস্য হিসেবে তাকে মনোনীত করা হয়, নিয়োগ করা হয় এবং যেহেতু তুমি দেখেছো যে রাজ্যের কর্মীবর্গ প্রশাসনিক দপ্তরের সচিবের পক্ষ থেকে তাকে আবেদন জানানো হয় যাতে তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান এবং সেই আবেদনকে সম্মান জানিয়েই তিনি ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজ্যপালকে পদত্যাগ পত্র পাঠানো, এমনটাই তিনি লিখেছেন। বেশ। পুলিশে বিপুল কর্মসংস্থান, আগামী কয়েক বছরে পুলিশে 1 লক্ষ লোক নেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তরপ্রদেশ মডেলেই পুলিশের কর্মসংস্থানের কথা জানান শুভেন্দু অধিকারী। পুলিশের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দেরও ঘোষণা, সেই সঙ্গে দ্রুত 7ম পে কমিশন কার্যকরের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে
1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। পুলিশে বিপুল কর্মসংস্থান, এই সুখবরের পাশাপাশি আরো একটি সুখবর আপনাদেরকে দিই। পুজোর মাসেই 20% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আইপিএসদের কথা বলছি না, ওরা সেন্ট্রাল স্কেলে বেতন পায়, ডিএ পায়। তার নিচে যারা আছে আপনাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। আজ মদন মিত্রকে ইডির তলব। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব। কামারহাটিতে পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ সামনে আসে। 125 জনের নিয়োগে বেনিয়মের অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাই, আজ মদন মিত্রকে ইডির তলব। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব। কামারহাটিতে পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ। অনুপ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সরাসরি অনুপের থেকে একবার জানবো, অনুপ ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং কি জানা যাচ্ছে? আজ কি মদন মিত্র আসবেন? পৌর নিয়োগী দুর্নীতি মামলা, সেই মামলায় মদন মিত্র কামারহাটি তৃণমূল বিধায়ক তাকে তলব করা হয়েছিল। তিনি আসবেন 11টার সময়, এমনটাই ইডি সূত্রে খবর। এবং তাকে কামারহাটি পৌরসভায় 125 জনের বেনিয়ম ভাবে চাকরি দেওয়া হয়েছিল। তার বদলে লক্ষ্য করা গেছিল যে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করেছিল। তার থেকে তথ্য পেয়েছিল 125 জনের চাকরি অয়নশীল মদন মিত্রের কথায় দিয়েছিলেন। এবং সেখানে কিন্তু যে টাকার লেনদেন হয়েছিল এবিএস ইনফোজিন প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে, সেটা কিন্তু মদন মিত্রের পরিবারের মাধ্যমে হয়েছিল। এবং সেই কারণে মদন মিত্রের 2 ছেলে এবং স্ত্রী তাদেরকেও ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আইটি সম্পর্কিত ফাইল সম্পর্কে জিজ্ঞাসাবাদ তথ্য চাওয়া হয়েছিল, অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। এবং সেই সমস্ত তথ্যের পাশাপাশি অয়নশীলের যে বক্তব্য ছিল সেই পরিপ্রেক্ষিতে মদন মিত্রকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় দফায় দেখা যাবে মদন মিত্রের পরিবারের সদস্য, অর্থাৎ মদন মিত্রের 2 ছেলে, একদিকে শুভরূপ দত্ত মিত্র, অন্যদিকে স্বরূপ মিত্র, তারা যে বয়ান দিয়েছিল এবং তার স্ত্রী অর্চনা মিত্র যে বয়ান দিয়েছেন, সেই বয়ান অনুসারেও কিন্তু মদন মিত্রের বয়ান মিলিয়ে দেখা হবে। এবং সব মিলিয়ে বলা যায় অয়নশীলের যে বক্তব্য ছিল যে 125 জনের যে চাকরি কামারহাটি পৌরসভায়, যেখানে কিন্তু মদন মিত্রের কথা তিনি দিয়েছেন এবং সেখানে কিন্তু অর্থের বিনিময়ে চাকরির কথা উল্লেখ করা হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতেই মদন মিত্র তাকে তলব করা হয়েছে এবং তিনি আজকে আসবেন। তাকে ইডির পক্ষ থেকে 2 জন আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই ইডি সূত্রে খবর। বেশ, আর এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন, ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হয়। আজ মদন মিত্রকে ইডির তলব। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব। কামারহাটিতে পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ সামনে আসে। 125 জনের নিয়োগে বেনিয়মের অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাই, আজ মদন মিত্রকে ইডির তলব। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব। কামারহাটিতে পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ। অনুপ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সরাসরি অনুপের থেকে একবার জানবো, অনুপ ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং কি জানা যাচ্ছে? আজ কি মদন মিত্র আসবেন? পৌর নিয়োগী দুর্নীতি মামলা, সেই মামলায় মদন মিত্র কামারহাটি তৃণমূল বিধায়ক তাকে তলব করা হয়েছিল। তিনি আসবেন 11টার সময়, এমনটাই ইডি সূত্রে খবর। এবং তাকে কামারহাটি পৌরসভায় 125 জনের বেনিয়ম ভাবে চাকরি দেওয়া হয়েছিল। তার বদলে লক্ষ্য করা গেছিল যে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করেছিল। তার থেকে তথ্য পেয়েছিল 125 জনের চাকরি অয়নশীল মদন মিত্রের কথায় দিয়েছিলেন। এবং সেখানে কিন্তু যে টাকার লেনদেন হয়েছিল এবিএস ইনফোজিন প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে, সেটা কিন্তু মদন মিত্রের পরিবারের মাধ্যমে হয়েছিল। এবং সেই কারণে মদন মিত্রের 2 ছেলে এবং স্ত্রী তাদেরকেও ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আইটি সম্পর্কিত ফাইল সম্পর্কে জিজ্ঞাসাবাদ তথ্য চাওয়া হয়েছিল, অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। এবং সেই সমস্ত তথ্যের পাশাপাশি অয়নশীলের যে বক্তব্য ছিল সেই পরিপ্রেক্ষিতে মদন মিত্রকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় দফায় দেখা যাবে মদন মিত্রের পরিবারের সদস্য, অর্থাৎ মদন মিত্রের 2 ছেলে, একদিকে শুভরূপ দত্ত মিত্র, অন্যদিকে স্বরূপ মিত্র, তারা যে বয়ান দিয়েছিল এবং তার স্ত্রী অর্চনা মিত্র যে বয়ান দিয়েছেন, সেই বয়ান অনুসারেও কিন্তু মদন মিত্রের বয়ান মিলিয়ে দেখা হবে। এবং সব মিলিয়ে বলা যায় অয়নশীলের যে বক্তব্য ছিল যে 125 জনের যে চাকরি
চাকরি কামারহাটি পৌরসভায়, যেখানে কিন্তু মদন মিত্রের কথা তিনি দিয়েছিলেন এবং সেখানে কিন্তু অর্থের বিনিময়ে চাকরির কথা উল্লেখ করা হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই মদন মিত্র তাকে তলব করা হয়েছে এবং তিনি আজকে আসবেন। তাকে ইডির পক্ষ থেকে দুজন আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই ইডি সূত্রে খবর। বেশ, আর এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হয়। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে এবার স্থায়ী সমাধানের পথে হাঁটছে রেল। তারা চাইছে রেল গেটের বদলে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে, আর এর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে। গত 17 জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। গোবিন্দপুর রেল গেটে ট্রেনের ধাক্কায় 4 জন স্কুল পড়ুয়া সহ 5 জনের মৃত্যু হয়। দুর্ঘটনা এড়াতে এবার সেখানে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে চায় রেল। যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে আমরা একটা চাইছি যে সেখানে একটা আন্ডারপাস, সেটার জন্য প্রপোজাল আমরা অলরেডি পাঠিয়েছি। দুর্ঘটনা ঘটার 2-3 দিনের মাথাতেই আমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ওনার আন্ডার পরে ওনাকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি প্রপোজাল। ওটা হোপফুলি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, আর তাড়াতাড়ি পেলে আমরা নেক্সট 6 মান্থ থেকে 9 মান্থের মাথায় ওখানে কমপ্লিট করে নেবো। সাবওয়ে দিয়ে যাতায়াত করতে পারবে, সুতরাং লোকজনের আর অসুবিধা হবে না ওই এলাকাতে। তৃণমূল জামানায় রেল বারবার অভিযোগ করেছে যে সাবওয়ে তৈরির জন্য জমি চেয়েও পাওয়া যায়নি। জমি জটের মর্মান্তিক পরিণতি দেখেছে গোটা বাংলা। তাই নতুন সরকারের কাছে রেলের আবেদন, লেভেল ক্রসিং এর পরিবর্তে সাবওয়ে রেল আশাবাদী, এতে দুর্ঘটনা এড়ানো যাবে। কর্ণসুবর্ণর সেই অভিশপ্ত রেলগেট, যেখানে ট্রেনের সাথে পুলকারের ধাক্কা হয় এবং সেখানে একাধিক স্কুলের বাচ্চার মৃত্যুর ঘটনা ঘটে। তবে সেই অভিশপ্ত রেলগেট এবার সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চায় রেল। পরিবর্তে রেলের তরফ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করে বলা হয়েছে সেখানে তারা একটি লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করবে। রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই রেলের তরফ থেকে চিঠি চলে গিয়েছে। কর্ণসুবর্ণ থেকে খাগড়াঘাটের মাঝে আরো বেশ কতগুলি লেভেল ক্রসিং রয়েছে, সেখানেও লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে চেয়ে রাজ্যের কাছে আবেদন করেছিল রেল। তবে 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে আশ্বাস পাওয়া যায়নি কাজ শুরু করার ব্যাপারে। রাজ্যে পালা বদলের পর রেল মনে করছে ওই 3টি জায়গাতেও লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতা পাওয়া যাবে। আগামী দিনে যাতে কর্ণসুবর্ণের মতো কোনো ঘটনা না ঘটে, সে কারণে এই লেভেল ক্রসিং গেটগুলিকে বন্ধ করে সেখানে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে চায় রেল, এবং রেল বোর্ডের তরফ থেকেও এর জন্য আর্থিক অনুমোদনের ছাড়পত্র এসে গিয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। যেখানে সেখানে পার্কিং, ফুটপাতে পার্কিং এর দিন কিন্তু এবার শেষ। ফুটপাত আটকে দোকানের দিনও শেষ। মিডল টাউন স্ট্রিটে সেখানে সারপ্রাইজ ভিজিট কে করলেন? সারপ্রাইজ ভিজিট করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিকে পার্কিং আছে, মিডল টাউন স্ট্রিটে সারপ্রাইজ ভিজিট পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। পুলিশকে সঙ্গে নিয়েই পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি। ফুটপাতে কতটা জায়গা রয়েছে, সেখান দিয়ে পথচারীরা হেঁটে যেতে পারবেন কিনা, সমস্ত বিষয় নিয়ে তিনি জানার চেষ্টা করছেন। পুলিশকে সঙ্গে নিয়েই পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ফুটপাতে কতটা জায়গা রয়েছে, সেখান দিয়েই পথচারীরা হেঁটে যেতে পারবেন কিনা, সেই সমস্ত কিছুই খতিয়ে দেখেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথ্বী, আরো বিস্তারিত জানাবে। পৃথ্বী, যে ছবি আমরা দেখলাম, একেবারে সারপ্রাইজ ভিজিট, পথচারীরা হেঁটে যেতে পারবেন কিনা, সমস্ত বিষয়টা তিনি খতিয়ে দেখছেন। আর কি কি পরামর্শ তিনি দিলেন, কি কি জিজ্ঞাসা করলেন, যেখানে যারা দখল করে রয়েছেন, পার্কিং দখল করে রয়েছে, বা দোকান যারা মানে দোকান যারা রেখেছে? দেখো, এই ঘটনার সূত্রপাত কিন্তু মুখোমুখি মন্ত্রী, অর্থাৎ মুখোমুখি অগ্নিমিত্রা পাল যে কর্মসূচি নগরায়ণ দপ্তরের তরফ থেকে করা হচ্ছে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে, এবং সার্বিকভাবে সেখানে একাধিক সাধারণ যারা এলাকার বাসিন্দা রয়েছেন
কলকাতার যারা যে সমস্ত লোকজন রয়েছেন তারা কিন্তু একটাই অভিযোগ বেশিরভাগ সময় করে থাকেন, সেটা হচ্ছে কি রাস্তার দুধারে পার্কিং, এবং তার সঙ্গে সঙ্গে শুধু রাস্তার দুধার নয়, রাস্তার ফুটপাতের ওপরেও কিন্তু একাধিক জায়গায় দোকানপাট লাগানো রয়েছে, ডালা লাগানো রয়েছে, বাইক তুলে দেওয়া হয়, ফুটপাতের ওপর পার্কিং করা হয়। এটা নিয়ে একাধিক অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে জমা পড়ার পর এই সারপ্রাইজ ভিজিট করছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং বিভিন্ন জায়গায় ঘুরে তিনি কিন্তু যে সমস্ত পার্কিং এর লোকজন রয়েছেন, পার্কিং লট যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় পুলিশের সঙ্গে তিনি যাচ্ছেন, এখানে পার্কিং এর কোনো রকম কোনো ব্যবস্থা আছে কিনা বা অবৈধ পার্কিং করা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে তিনি কিন্তু হঠাৎ করেই এলাকা ভিত্তিক ভাবে তিনি কিন্তু সারপ্রাইজ ভিজিট করছেন। ধন্যবাদ পৃথ্বীশ। আছে